কোনো কিছু হয়ে থাকে তাহলে এটা জনসম্মুখে আসলে ভালো। দুর্নীতি যদি না হয়ে থাকে এটাও তাদেরও ক্লিন চিট পাওয়া দরকার। বিসিবিও চায় জনসম্মুখে আনা হোক ক্রিকেট বোর্ডের সব অনিয়ম। সরকার চাইলে সরে যেতে আপত্তি নেই ফারুক আহমেদের। বকেয়া পরিশোধে ভাঙা হবে ঢাকা ক্যাপিটালসের ব্যাংক জামানো। 129 ক্রীড়াবিদকে সম্মাননা ও ক্রীড়া কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী। 30 এপ্রিল সিলেট থেকে শুরু নতুন করে স্পোর্টস। খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর আহ্বান। পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে, বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন। আর্থিক নিরাপত্তা নিশ্চিত হওয়ায় ইতিবাচক প্রভাব পড়বে ক্রীড়াঙ্গনে মন্তব্য অ্যাথলিটদের। নারী ফুটবলারদের জন্য আলাদা মাঠের প্রতিশ্রুতি পেয়ে উচ্ছ্বসিত সাবিনা। আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর। নকশা প্রস্তুত চলছে, বাজেট নিয়ে কাজ, জানালেন বাফুফে সভাপতি তাবিত আওয়াল। কিছু কিছু প্রকল্প আমরা দৃশ্যভাবে দেখতে পারবো। মাননীয় প্রধানমন্ত্রী ভেরি এশিয়ান কাপ বাছাই নিজেদের শেষ ম্যাচে কাল সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। সমর্থকদের জয় উপহার দিতে চান অধিনায়ক জামাল, অভিন্ন লক্ষ্য কোচেরও। সরকারের মতো বিসিবিও চায় জনসম্মুখে আনা হোক ক্রিকেট বোর্ডের সব অনিয়ম। তবে সবশেষ নির্বাচনে অনিয়মের অভিযোগ মানতে নারাজ সহ সভাপতি ফারুক আহমেদ। সরকার চাইলে সরে যেতে আপত্তি নেই সাবেক এই অধিনায়কের। বিসিবি সভাপতির সঙ্গে আলোচনা করেও সমাধান আনতে পারেননি ক্রিকেটের বর্তমান অচল অবস্থাতে। অন্তর্বর্তী সরকারের সময়ে বিসিবির দায়িত্ব নিয়ে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দেন ফারুক আহমেদ। তবে তাতে কাজের কাজ হয়নি খুব একটা। পরিচালকদের রোষানলে পড়ে উল্টো নিজের পদই হারান সাবেক এই অধিনায়ক। একটা কথা বলা কিন্তু দেয়ার ইজ এ বিগ ডিফারেন্স। আমার মনে হয় সে মিন করেছেন, এবং যদি কোনো অ্যানামলিজ হয়, যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে এটা জনসম্মুখে আসলে ভালো। দুর্নীতি যদি না হয়ে থাকে এটাও তাদেরও ক্লিন চিট পাওয়া দরকার। যদিও বিসিবির সবশেষ নির্বাচন নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে একমত নন ফারুক আহমেদ। ভোটাভুটিতে অস্বচ্ছতার সুযোগ দেখছেন না সাবেক অধিনায়ক। বিকল্প হিসেবে অন্যরা থাকলে বিসিবির দায়িত্ব ছেড়ে দিতেও আপত্তি নেই তার। প্রসেস নিয়ে কথা বলতে হবে, কারচুপি কোনো স্কোপ নেই, বিকজ আপনার তো প্রতিদ্বন্দ্বিতা ছিল না আপনার। সো সেই দিকে বিবেচনা করলে আমার মনে হয় যে একটা ইলেকশন যেভাবে হয় সেভাবেই হয়েছে। বোর্ড ক্লাব দ্বন্দ্বে অচল হয়ে আছে দেশের ক্রিকেট। মৌসুম শেষের দিকে থাকলেও মাঠে গড়ায়নি ঢাকা প্রিমিয়ার লিগ। আর্থিক দুরবস্থায় দিন কাটাচ্ছেন ক্রিকেটাররা। তবে এখনও এই সংকট কাটিয়ে ওঠার পথ খুঁজে পায়নি বিসিবি। ব্যাখ্যা নেই পরিচালকদের পদত্যাগ নিয়েও। দুইটা চিঠি আমি দেখেছি, তারা পরিষ্কার লিখেছে তাদের ব্যক্তিগত কারণে যে কেউ যে কোনো সময় পদত্যাগ করতে পারে। মেনলি খুব ইম্পর্টেন্ট টপ প্লেয়াররা খেলে, আপনার থার্ড ডিভিশন আছে, আবার কোয়ালিফাইংও রয়ে গেছে। সো এগুলো নিয়ে আমাদের এখন আলাপ হবে, আলাপের পর আমরা বুঝতে পারবো কী করতে যাচ্ছি আমরা। আগামী 5 এপ্রিলের মধ্যে বিসিবি নির্বাচনের বৈধতা নিয়ে করা তদন্তের প্রতিবেদন জমা দেবে ক্রীড়া পরিষদের গঠন করা কমিটি। চলছে প্রক্রিয়া, একে একে সাক্ষাৎকার নেওয়া হচ্ছে বর্তমান বোর্ড পরিচালকদের। দেশের ক্রীড়াঙ্গনের সূচনা হলো ঐতিহাসিক অধ্যায়ের। খেলাধুলাকে মর্যাদাপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় এনেছে সরকার। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ক্রীড়া কার্ড ও বিশেষ সম্মাননা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন তারেক রহমান। 129 অ্যাথলিটের হাতে তুলে দেন ক্রীড়া কার্ড। এ সময় পেশাদার খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান জানান সরকার প্রধান। শখ কিংবা নিছক বিনোদন নয়, দেশের অ্যাথলিটদের জন্য রচিত হলো অনন্য এক ইতিহাস। এখন থেকে ক্রীড়াবিদদের পরিচয় কেবল পদকেই সীমাবদ্ধ থাকবে না, রূপ নিল মর্যাদাপূর্ণ পেশায়। সোমবার আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী 129 কৃতি ক্রীড়াবিদকে বিশেষ সম্মাননা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন করেন বহুল প্রতীক্ষিত ক্রীড়া কার্ড এবং বিশেষ বেতন কাঠামো। আন্তর্জাতিক অঙ্গনে স্বর্ণ, রৌপ্য এবং তাম্রপদক জয়ী অ্যাথলিটদের হাতে আর্থিক পুরস্কারের চেক তুলে দেওয়া হয়। একক পর্যায়ে স্বর্ণজয়ীরা 3 লাখ এবং দলগত জয়ীরা পান 2 লাখ টাকা করে। সবচেয়ে বড় চমক ছিল নিয়মিত ক্রীড়া ভাতার ঘোষণা, যেখানে তালিকাভুক্ত প্রত্যেক খেলোয়াড়ের জন্য প্রতি মাসে বরাদ্দ 1 লাখ টাকা। বর্তমান সরকারের ক্রীড়া উন্নয়ন দর্শনের বাস্তবায়নে আমরা নির্বাচনী ইশতেহারে বর্ণিত ক্রীড়াক্ষেত্রের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। এই কার্ড শুধু পরিচয় নয়, এটি ক্রীড়াবিদদের মর্যাদা ও ভবিষ্যৎ
নিরাপত্তা নিশ্চয়তা দিবে। সভাপতির ভাষণে তৃণমূলের প্রতিভা অন্বেষণে 30 এপ্রিল থেকে সারা দেশে নতুন করে স্পোর্টস কর্মসূচি শুরুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তোমাদেরকে একটা সিকিউর জায়গায় মেয়েরা যাতে প্র্যাকটিস করতে পারে, খেলতে পারে, সেইটা মোটামুটি মাঠটার সিলেকশন সবকিছুই হয়ে গেছে। 30 এপ্রিল সিলেট থেকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন করে স্পোর্টস, এবং একই সাথে ইনশাল্লাহ এটা সারা দেশে শুরু হবে। এ সময় পেশাদার ক্রীড়াবিদদের সক্রিয় রাজনীতিতে না আসার আহ্বান জানান তারেক রহমান। পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে, বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন আপনারা। ক্রীড়াবিদদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে অদূর ভবিষ্যতে অলিম্পিক কিংবা এশিয়ান গেমসের মতো বিশ্বমঞ্চে বাংলাদেশ নতুন ইতিহাস লিখবে, এমনই আকাশ ছোঁয়া স্বপ্ন এখন দেশের কোটি ক্রীড়াপ্রেমীর। আর্থিক নিরাপত্তা নিশ্চিত হওয়ায় তার ইতিবাচক প্রভাব পড়বে ক্রীড়াঙ্গনে, এমনটাই মনে করেন বেতন কাঠামোর আওতায় আসা অ্যাথলিটরা। তবে এটাকে ধরে রাখার চ্যালেঞ্জ অনুভব করছেন তারা। ক্রীড়া মন্ত্রণালয়ের এমন পদক্ষেপে উচ্ছ্বসিত প্যারা অ্যাথলিটরা। অর্থ আয়ের নিশ্চয়তা তৈরি হওয়ায় আরও বেশি খেলোয়াড় ক্রীড়াঙ্গনে আগ্রহী হবে বলেও মনে করছেন তারা। অনেক দিনের চাওয়া ছিল যে আমাদের ক্রীড়াটা পেশা হিসেবে আমরা নিতে চাই। তা আমার বিশ্বাস উনি যেই সিদ্ধান্তটা নিল এটা ক্রীড়া অঙ্গনের পুরো চেহারাটাই পরিবর্তন করে দিবে, এটা আমার বিশ্বাস। আর এর মাধ্যমে ভবিষ্যতে অনেক ভালো ভালো কম্পিটিশন আরও সামনে দেখতে পারবেন। আর ইন্টারন্যাশনাল রেজাল্ট আমি মনে করি অনেক বেশি করে এখন থেকে আসা শুরু করবে ইনশাল্লাহ। 3-4 মাস পরপর যেহেতু চেঞ্জ হবে, তো আরও প্লেয়ারদের মধ্যে আরও উৎসাহ বাড়বে এবং তাদের মধ্যে আরও কম্পিটিশন যে ভাবটা ওটা তৈরি হবে। এবং যারা আমরা এই পর্যায়ে আসছি, আমরা সবাই চেষ্টা করব যে আরও ভালো কিছু করার এবং পারফরমেন্সটা ধরে রাখার। প্লেয়ারদের নিয়ে যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেটা আসলে দুর্দান্ত। এতে করে আমাদের দেশের যে খেলোয়াড়রা আছে এবং যারা খেলতে ইচ্ছুক তারা অনেক আগ্রহী হবে, কেননা যেখানে ভবিষ্যৎ নাই সেখানে তো কেউ যেতে চায় না। যে অ্যামাউন্টটা দিয়েছে ওইটা হচ্ছে আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমরা এখন ফাইন্যান্সিয়াল যে একটা সাপোর্ট এটা মোটামুটি আমরা পাবো ইনশাল্লাহ। ভবিষ্যতে যেমন আমরা এশিয়ান গেম না, আমরা অল প্যারা গেমের মধ্যে আমরা অংশগ্রহণ করে বাংলাদেশের জন্য ভালো সুনাম বয়ে আনতে পারবো ইনশাল্লাহ। প্রধানমন্ত্রীর কাছ থেকে ক্রীড়া ভাতা পেয়ে খুশি নারী সাফ ফুটসাল চ্যাম্পিয়ন দলের অধিনায়ক সাবিনা খাতুন। এই সম্মাননা সামনের দিনগুলোতে অনুপ্রেরণা যোগাবে। ক্রীড়াবিদদের ওপর ভালো খেলার চাপও থাকবে সবসময়। নারী ফুটবলারদের জন্য আলাদা মাঠের প্রতিশ্রুতি পেয়ে বাড়তি উচ্ছ্বাস সাবিনার কণ্ঠে। বিস্তারিত জানাচ্ছেন এস.এম. ইকবাল। দেশের ক্রীড়াঙ্গনে নিঃসন্দেহে আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে। আমাদের অ্যাথলিটরা আর্থিক নিশ্চয়তা পেয়েছেন এবং তার সঙ্গে স্পেশাল কিছু মোমেন্ট হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে তারা সরাসরি কথা বলেছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ফুটসাল দলের বর্তমান অধিনায়ক সাবিনা খাতুন। আমরা সাবিনার কাছ থেকে জানতে চাবো, আসলে সাবিনা, এই যে অ্যাচিভমেন্টটা বা এই বিষয়টা, এটা হচ্ছে আসলে বলছিলাম যে ধরে রাখাটা কতটা চ্যালেঞ্জিং হতে পারে? অনেক বড় চ্যালেঞ্জিং, কারণ প্রত্যেকটা প্রথমত আপনি টাকার অ্যামাউন্টটা যদি দেখেন, টু বি ভেরি অনেস্ট, যে সকল প্লেয়াররা বাংলাদেশের খেলাধুলা করে তাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। সো সেই জায়গা থেকে চ্যালেঞ্জটা হচ্ছে অনেক বেশি এবং আমি মনে করি যে এটা চ্যালেঞ্জের পাশাপাশি তাদের পারফরমেন্সের নিজেদেরকে ভালো করার জন্য একটা আলাদা হচ্ছে একটা প্রেশার তাদেরকে ক্রিয়েট করবে। প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা হয়েছে, একমাত্র সময় তো আপনারই কথা হয়েছে। কি কথা হয়েছে পিএম এর সঙ্গে, এটা একটু বলবেন? উনি হচ্ছে স্ক্রিপ্টের সময় স্যার বলছিলেন যে অনুভূতিটা নিজের মতো করে বলতে, যেহেতু স্ক্রিপ্ট দেওয়া হয়, সো সেই হিসেবে উনি বলছিলেন যে স্ক্রিপ্ট ছাড়া নিজের মনে যেটা আসে সেটা বলতে। তারপরও নিজের মতো করে বলার একটা ফ্রিডম দিয়েছেন প্রধানমন্ত্রী, সেই অনারটা নিশ্চয়ই উপভোগ করেছেন। অবশ্যই এটা, এবং কিছু জিনিস ছিল সেগুলোও বলেছি এবং সকল ক্রীড়া সংগঠক যারা আছে তাদের কথা বলেছি। সব কিছু মিলিয়ে এক দারুণ উপভোগ্য একটা মোমেন্ট ছিল। পিএম এর কাছে সরাসরি মাঠ চেয়েছেন। আমরা জানি আমাদের ফুটবলাররা যখনই বাইরে যায় বাহিরের মাঠ দেখে অভিভূত হয়। এরকম একটা মাঠে খেলার দীর্ঘদিন ধরে আপনাদের আক্ষেপ রয়েছে, এটা পিএম এর কাছে সরাসরি চেয়েছেন। পিএম কি বলেছে? উনি বলেছেন যে অলরেডি সাবিনা তোমাদের মাঠের কাজ চলছে। আচ্ছা, জি। কেমন ধরনের মাঠ বা কোথায় হচ্ছে এগুলি কিছু? না, এখনো বলেনি, তবে কার্যক্রম শুরু হয়েছে এটা বলেছেন। আর নামমাত্র স্টেডিয়াম নয়, আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সক্ষমতা রাখে এমন স্টেডিয়াম নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই মোতাবেক নকশা প্রস্তুত করে এখন বাজেট নিয়ে কাজ হচ্ছে। সময় সংবাদে জানিয়েছেন বাফুফের সভাপতি তাবিত আওয়াল। স্টেডিয়াম কিংবা ক্রীড়া স্থাপনা তৈরির ক্ষেত্রে শুধু ফুটবল নয়, প্রধানমন্ত্রীর কাছে অন্যান্য ডিসিপ্লিনগুলো সমান গুরুত্বর বলেও জানান তাবিত।
ক্রীড়াবিদদেরকে একটি সমৃদ্ধ জাতি গঠনে ক্রীড়াঙ্গনের গুরুত্বের কথা বেশ ভালোভাবেই জানা তারেক রহমানের। প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে মাত্র 1.5 মাসের মাথায় অ্যাথলিটদের আর্থিক নিরাপত্তার জন্য যুগান্তকারী পদক্ষেপ তার। দেশের সব ক্রীড়া সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে তার এমন আয়োজনে পিছিয়ে পড়া ক্রীড়াঙ্গনে নতুন আশার সঞ্চার। এবং এই সুনাম শুধু অ্যাথলিটদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে ক্রীড়াঙ্গনের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়, এর সঙ্গে প্রয়োজন খেলোয়াড়দের জন্য উপযুক্ত অনুশীলন ব্যবস্থার নিশ্চয়তা, যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করছেন তাবিথ আওয়াল। নামমাত্র স্টেডিয়ামের পরিবর্তে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সক্ষমতা রাখে বাফুফের সভাপতিকে এমন স্টেডিয়াম নির্মাণের নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। নামে মাত্র স্টেডিয়াম থাকলে কিন্তু হবে না, মানে মানসম্পন্ন মাঠ থাকতে হবে, ইন্টারন্যাশনাল হোস্টিংয়ের জন্য, ইভেন ব্রডকাস্টিং ঠিক রাখার জন্য ওরকম লজিস্টিক সাপোর্ট একটা এরিয়া থাকতে হবে। আজকে যে কথাটা উঠেছে যে প্র্যাকটিস করার সময় যেন নিরাপদভাবে একজন প্র্যাকটিস করতে পারে, কাজ হয়তো এখন ডিজাইন অথবা বাজেটিং স্টেজে আছে, কিন্তু ক্লিয়ার যে স্পোর্টস ডেভেলপমেন্টটা কেমনে করতে হবে। ফুটবলের প্রতি আলাদা ভালোবাসা থাকলেও দেশের প্রতিটি খেলায় প্রধানমন্ত্রীর কাছে সমান গুরুত্বের। এক্ষেত্রে ফুটবল ক্রিকেট আলাদা না করে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সব ফেডারেশনকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। স্পোর্টস মাইন্ডসেটটা খুব ইম্পর্টেন্ট ছিল, যে কারণে স্পোর্টসের ফ্যামিলি আজকে ছিল সাথে কাজ করার জন্য। প্রধানমন্ত্রী কিন্তু আমাদেরকে মনে করে দিয়েছে যে জয় যেরকম স্পোর্টস একটা অংশ, পরাজয় কিন্তু স্পোর্টস একটা অংশ, কিন্তু আমাদের মনোভাব থাকতে হবে যে আমরা প্রতিবার আমরা এর পরের বার বেটার চেষ্টা করব এবং দেশকে সামনে এগিয়ে নেওয়ার আমরা চেষ্টাতে কখনো আমরা পিছপা হব না। সম্প্রতি ফুটসাল যুগে প্রবেশ করেছে বাংলাদেশ, সেখানে সফলতার স্বাক্ষর রেখেছেন সাবিনারা। তাদের নির্বিঘ্ন অনুশীলন আর খেলার সুবিধার কথা বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী দ্রুতই ফুটসাল মাঠ তৈরির নির্দেশ দিয়েছেন বলেও জানান তাবির। অলরেডি এই প্রসেসে কাজ শুরু হয়ে গেছে, ইনফ্যাক্ট চূড়ান্ত পর্যায়ে আছে। এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের চ্যালেঞ্জ নেবে বাংলাদেশ। হোম ম্যাচে হারলেও অ্যাওয়ে ম্যাচে জয় দিয়ে শেষটা রাঙাতে চান কোচ হাভিয়ার কাবরেরা। একাধিক ফুটবলারের ইনজুরিতে একাদশে আসছে পরিবর্তন, চুক্তির মেয়াদ বাড়বে কিনা তা নিয়ে ভাবতে নারাজ কোচ কাবরেরা। ফুটবলারদের কাছে ইতিবাচক পারফরমেন্স চান তিনি। প্রবাসী বাংলাদেশি সমর্থকদের সমর্থনে সেরাটা দিতে চান জামাল ভুঁইয়া। বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না সিঙ্গাপুর কোচও। ন্যাশনাল স্টেডিয়াম সিঙ্গাপুরে ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। একটা স্বপ্ন নিয়ে গত বছর 25 মার্চ মেঘালয়ের শিলংয়ে এশিয়ান কাপ বাছাই শুরু করেছিল বাংলাদেশ। হামজা শমিদদের ছোঁয়ায় বদলে যাওয়া লাল সবুজ বাছাই শুরু করেছিল ভারতের বিপক্ষে গোল শূন্য ড্র দিয়ে। এক বছরে বাছাইয়ে বাংলাদেশ খেলেছে 5টি ম্যাচ, প্রাপ্তির খাতায় যোগ হয়েছে ভারতের বিপক্ষে জয় ও হংকংয়ের মাটিতে ড্র। বাকি 2 ম্যাচে দেশের মাটিতে সিঙ্গাপুর ও হংকংয়ের কাছে হার। 5 পয়েন্ট নিয়ে 3-এ লাল সবুজ। মূল পর্ব থেকে আগেই ছিটকে গেছে হামজারা, তবুও সিঙ্গাপুরের বিপক্ষে শেষটা জয়ে রাঙানোর আশা বাংলাদেশের। সবশেষ ভিয়েতনামের মাটিতে 3-0 গোলে হেরেছে লাল সবুজ। সে ম্যাচে ছন্ন ছাড়া রক্ষণ ও গোলরক্ষক শ্রাবণের পারফরমেন্সে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল কোচ হাভিয়ার কাবরেরাকে। সে ম্যাচের ভুল ত্রুটি শুধরে নিয়ে সিঙ্গাপুর চ্যালেঞ্জ জয়ের আশা লাল সবুজের। গত বছর জুনে দেশের মাটিতে সিঙ্গাপুরের কাছে 2-1 গোলে হেরেছিল জামাল ভুঁইয়ারা। কার্ডের কারণে সে ম্যাচে খেলার রাকিব তপু নেই এবার, তবুও স্বপ্নবাজ কোচ। প্রতিপক্ষ সিঙ্গাপুর এবছর খেলেনি কোনো ম্যাচ। মার্চে ফারো আইল্যান্ডের বিপক্ষে খেলার কথা থাকলেও মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে তা হয়নি। মূল পর্বের টিকিট আগেই নিশ্চিত হয়ে গেছে সিঙ্গাপুরের। শক্ত প্রতিপক্ষ মানছেন কোচ। কাবরেরার দায়িত্বকালে এটাই বাংলাদেশের শেষ ম্যাচ। চুক্তির মেয়াদ বাড়বে কিনা তা নিয়ে ভাবতে চান না কোচ। আমরা